আজ আমি আপনাদেরকে এমন একটা মানুষের জীবনের কথা বলবো, যার জীবনের কথাগুলো শোনার পরে আপনাদেরও হয়তো মনে হতে পারে যে মানুষ কত রকমের সিচুয়েশনের মধ্যে থাকে। মানে দেখুন, যার কাছে ধরুন টাকা নেই, যার ধরুন টাকার অভাব আছে, সে হয়তো ভাবে যে আমার কাছে বেশ কিছু যদি টাকা থাকতো আমার জীবনটা অনেক সুন্দর হতো, অনেক স্মুথ হতো, অনেক অন্যরকম হয়তো হতো। আবার কিছু কিছু মানুষের কাছে ধরুন এনাফ টাকা আছে, বাট তাও তার সিচুয়েশান যে কোথা থেকে কোথায় নেমে যেতে পারে, সেটা কিন্তু আজকের এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এবং যে ম্যাডামের ঘটনা আমি আপনাদেরকে বলবো, তার জীবনের যে ঘটনা আমি আপনাদের বলবো, সেই ঘটনা থেকে না আমাদের সকলেরই কিছু না কিছু শেখার আছে, কিছু না কিছু জানার আছে। সেই জন্য আমি বলবো আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্লিজ শুনবেন। এবং যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তিনি শুধুমাত্র যে ঘটনাটা পাঠানোর জন্য ঘটনাটা আমাদের চ্যানেলে পাঠিয়েছিলেন তা কিন্তু নয়। উনি একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং উনি আমাদের চ্যানেল, যেটা উনি ইমেলে লিখেছেন যে উনি লাস্ট 10 মাস থেকে আমাদের চ্যানেলের উনি ঘটনা শোনেন। এবং এই 10 মাসের মধ্যে আমাদের চ্যানেলের যত কন্টেন্ট আছে, যত ঘটনা আছে, উনি সব ঘটনা শুনে ফেলেছেন। তো উনি তখন ওনার লাইফের একটা সিচুয়েশানে, যে সিচুয়েশানটা খুব টাফ ছিল, তো সেই সিচুয়েশান থেকে উনি একটা মেল করেন আমাদের। এবং মেলটা কিন্তু উনি ওনার জীবনের ঘটনাটা যাতে আমাদের চ্যানেলে বলা হয় সেই জন্য কিন্তু মেলটা করেননি। উনি মেনলি মেলটা করেছিলেন, তার কারণ হচ্ছে উনি আমাদের সাথে কথা বলতে চাইছিলেন। তো যেহেতু আমরা দেশের বাইরে রয়েছি, তো আমি লিখেছি যে সেটা মানে ওইভাবে তো সরাসরি কথা বলা সম্ভব নয়। তো উনি তখন মেল করে, মানে উনি ওনার কনসার্নটা জানান যে উনি একটা এমন সিচুয়েশনের মধ্যে আছেন যে সিচুয়েশন থেকে উনি খুব চাইছেন বেরিয়ে আসতে, বাট উনি বেরোতে পারছেন না। তো খুবই, মানে আমার খুবই সামান্য সাধারণ বুদ্ধি দিয়ে আমি যেটুকু যা পেরেছিলাম ওনাকে কিছু ভালো অ্যাডভাইস করেছিলাম। তো তারপরে ওনার জীবন আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আজকের ডেটে, মানে আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে আজকের ডেটে দাঁড়িয়ে উনি নিজেকে যখন বিগত বছরগুলোর দিকে উনি যখন তাকান, উনি কী করেছেন, কিভাবে উনি সব কিছু মানে জীবনে দেখতেন, ওনার লাইফের পার্সপেক্টিভ কী ছিল, সেটা থেকে আজকে ওনার মধ্যে প্রচুর ডিফারেন্স চলে এসছে। তো আমি সেই ঘটনাটাই, ওনার জীবনের সেই সত্যি ঘটনাটাই আমি আপনাদেরকে বলবো। তো উনি রিকোয়েস্ট করেছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য ওনার আসল নামটা না বলতে। তো অবশ্যই আমি ওনার আসল নামটা নেব না, কিন্তু সকলকে বলবো আপনারা প্লিজ ঘটনাটা শুনবেন এবং এই ঘটনাটা স্পেশালি একটু বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দিন। একটু ধৈর্য ধরে শুনুন, বুঝতে পারবেন যে কীরকম কীরকম সিচুয়েশান মানুষের মধ্যে চলে আসে। এবং কিছু মানুষ আছে আবার, তারা আবার এই সিচুয়েশানগুলোর খুব, মানে কী বলবো, খুব বেনিফিট নেওয়ার চেষ্টা করে। তো এটাই হবে আজকের এপিসোড। কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয়, বিভিন্ন ধরনের ঘটনা রয়েছে, সত্যি ঘটনা। তো সেগুলো যদি আপনাদের সত্যি ভালো লাগে, তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মতামতটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু সকলের কাছে ছড়িয়ে দিন। তাহলে আরও অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, তারপরে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। এটুকুই বলার ছিল। এবার আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। তো প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বলতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বলতে সুবিধা হবে। ঠিক আছে? তো প্রথমেই আমি বলি, এই ম্যাডাম যখন প্রথম আমাকে ইমেলটা করেন, উনি কিছু খাপছাড়া খাপছাড়া কথা লিখেছিলেন। ঠিক আছে? এবং লেখার পরে উনি বলেছিলেন যেন আমি কিছু ওনাকে, ওনার এই সিচুয়েশান থেকে যাতে উনি কিছু বেটার জায়গায় যেতে পারেন, আমি ওনাকে কিছু বলি। এবার দেখুন, আমি আমার চ্যানেলে অনেক ঘটনা আসে, আমি সেগুলো আপনাদের সকলের সামনে প্রচার করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু কখনোই কাউকে পার্টিকুলার কিছু করতে বলি না, এরকম হয় না আর কি, আমি বলি না। কিন্তু উনি পরপর দুবার ইমেল করেন। তো আমি তখন ওনাকে বলি যে আপনি পুরো মানে আপনার সাথে কী কী ঘটেছে সেটা আগে আপনি আমাদেরকে জানান। তো আমি তার ভিত্তিতে ওনাকে কিছু ভালো অ্যাডভাইস, খুবই সাধারণ, খুবই সাধারণ কিছু কথা আমি ওনাকে বলি। তো তার ফলে ওনার জীবনে একটা অদ্ভুত রকমের পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা হওয়ার আগে উনি কী সিচুয়েশানে ছিলেন, ওনার জীবন কীরকম ছিল,
বা ওনার লাইফে কী কী ঘটেছিল সেটা জানাটা কিন্তু আপনাদের খুব দরকার। তো আমি সেখান থেকেই শুরু করছি, একদম প্রথম থেকে। আচ্ছা, এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে শুধু ম্যাডাম বলেই সম্বোধন করছি। তো এই ম্যাডাম যিনি ছিলেন, তিনি ছোটবেলা থেকে মানে উনি যখন ক্লাস 10-11 এরকম টাইম, ওনার বাবা মারা যান। তো উনি একমাত্র মেয়ে, তো মা মেয়ের সংসার হয়ে গেল। তো ওনাদের মোটামুটি অবস্থা ভালোই ছিল। তো উনি পড়াশুনোটা কন্টিনিউ করেন। এবার পড়াশুনো কন্টিনিউ করতে করতে ওনার মাও ছোটোখাটো কাজকর্ম করতেন, জাস্ট সময় পাস করার জন্য বা একটু হাতে তাতে দুটো এক্সট্রা পয়সা আসে সেসবের জন্য। এবার উনি যখন কলেজে উঠলেন, তো কলেজে ওঠার সময় থেকেই ওনার মনে হলো যে না, এবার আমিও কিছু একটু একটু ইনকাম করা শুরু করি। তো উনি প্রথমে কলেজে যখন পড়তেন, প্রথমে উনি টিউশন দিয়ে শুরু করলেন। টিউশন তো অনেকেই করে, আমিও করেছি, আপনারাও হয়তো অনেকেই করেছেন। তো উনি বাচ্চাদের পড়াতেন আর সেখান থেকে উনি কিছু টাকা ইনকাম করতেন। এবার সেটা যখন হলো, এবার যখন ওনার কলেজ শেষ হয়ে গেল, তো কলেজ শেষ হওয়ার পরে ওনার মনে হলো যে না, এবারে আমি আর হায়ার স্টাডিজ করবো না, এবারে আমি একটু চাকরি বাকরির চেষ্টা করি। যথারীতি উনি একটা জায়গায় একটা আর কি বেসরকারি অফিসে উনি একটা রিসেপশনিস্টের চাকরি পেলেন। তো প্রথমে উনি ওই চাকরিটাই পেয়েছেন, ওনার কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকম। তো উনি চাকরিটা জয়েন করলেন। এবার সেখানে উনি ভালো কাজ করলেন, কাজকর্মও কিছু শিখলেন। সেখানে ওনার বেশ ভালো রেপুটেশন হলো এবং ওনার স্যালারিটা একটু বেড়ে গেল। প্রথমে উনি খুবই কম টাকায় ঢুকেছিলেন। এবার এইটা হওয়ার পরে উনি কলকাতাতে আর একটা জায়গায় আর একটা অফিসে উনি চাকরি পেলেন। এবার সেখানে স্যালারি আরেকটু বেশি, তো যথারীতি উনি নতুন জবটাতেই সুইচ করলেন। এবার এই যে ওনার হাতে আস্তে আস্তে টাকা আসতে শুরু করলো, এবং উনি আর কি যে ফ্যামিলি থেকে বিলং করতেন, যথেষ্ট সচ্ছল ফ্যামিলি ছিল, কিন্তু ওনাদের বাড়িতে না একটা মিডল ক্লাস, দেখবেন মিডল ক্লাস মানুষের অনেক রকমের ব্যাপার থাকে। তারা ফট করে একটা বড় টাকা কোনো কিছুতে খরচা করতে চায় না, খরচা করার আগে 2-3 বার ভাবে, যেটা খুব স্বাভাবিক। তারপরে সব কিছুর মধ্যেই একটা মধ্যবিত্তের ছাপ থাকে, সেটা জামা কাপড় হোক, কোনো কিছু কেনার ব্যাপার হোক, সেরকম। এবার উনি যে অফিসে কাজ শুরু করলেন, দ্বিতীয় যে অফিসটা উনি কাজ শুরু করলেন, তো সেই জায়গাটা খুব পশ। ওখানে যারা লোকজন কাজ করতো তারাও বেশ পশ আর কি, বেশ একটা লাক্সারিয়াস লাইফ তারা লিড করে, ব্র্যান্ডেড জামা কাপড় পরে, এভরিথিং ইজ এক্সপেন্সিভ। তো উনি ভাবলেন যে আরে আমিও তো এই জিনিসটা করতে পারি। এবার তখন ওনার কাছে বেশ মোটামুটি টাকা ইনকাম করছেন, এবং যেহেতু ওনার বাড়ির অবস্থা মোটামুটি ঠিকঠাকই ছিল, তো বাড়িতে ওনাকে যে একটা ভালো টাকা দিতে হবে, একটা ভালো অ্যামাউন্টের টাকা, সেরকম কোনো চাপ ছিল না। তো উনি আস্তে আস্তে কী করলেন, উনিও সেরকমভাবে নিজেকে তৈরি করতে থাকলেন, ব্র্যান্ডেড জামা কাপড় পরা, দামি জিনিসপত্র কেনা, এইসব। তো প্রথম প্রথম যখন উনি এই জিনিসগুলো শুরু করলেন, তখন কিন্তু ওনার ভীষণ ভালো লাগতে শুরু করলো। ওনার মা মাঝে মধ্যে বলতো যে এত দামি কেন কিনলি, একটুখানি কম দামিও তো কিনতে পারতিস। তো উনি বলছেন যে না, আমার ইচ্ছে হয়েছে, আমি কিনেছি। তো মেয়ে নিজে রোজগার করছে, নিজে কিনেছে, তো মা আর কিছু বলেন, উনি বলছেন ঠিক আছে। এবং উনি ওনার মায়ের জন্য যখন কিছু কিনতেন, বেশ দামি জিনিসই কিনতেন। এইভাবে সুন্দর চলছে। এরকম করতে করতে একটা যখন সময় এলো, যখন ওনার মনে হলো যে উনি যে টাকা রোজগার করছেন সেই টাকায় ওনার মাস চলছে না। এই ম্যাডামের কথাই আমি বলছি। উনি দামি দামি জিনিস কেনেন, অর্ধেক দিন উনি ট্যাক্সি করে বাড়ি ফিরছেন, বাস নিচ্ছেন না, লাইফটাকে উনি খুব সুন্দরভাবে এনজয় করা শুরু করলেন। এবার উনি যেখানে কাজ করতেন সেখানে প্রচুর লোকেরই গাড়ি ছিল, নিজস্ব পার্সোনাল কার ছিল। এবার উনি ভাবতেন যে আমি যদি এখন বাসে করে অফিসের সামনে নামি, তাহলে ব্যাপারটা হয়তো ভালো দেখাবে না। তো উনি যেদিন যেদিন বাস নিতেন, সেদিন অফিসের একটু আগে নেমে যেতেন, উনি ওইটুকু জায়গায় হেঁটে ঢুকতেন। আবার বেশিরভাগ সময় উনি অফিস থেকে বেরোনোর সময় ট্যাক্সি করে বাড়ি ফিরতেন। যাই হোক, তো আস্তে 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 উনি এই জিনিসগুলোতে খুব অভ্যস্ত হয়ে পড়লেন, এবং ওনার মনে হলো যে উনি যে টাকা রোজগার করছেন তাতে হচ্ছে না। এবার ওনার একজন খুব বহুদিনের আর কি পুরনো এক বন্ধু ছিল, ঠিক আছে? তো সেই যে বন্ধু ছিল, তো সেই বন্ধুটির একটি ব্যবসা ছিল, ছেলে বন্ধু। তো তার একটি ব্যবসা ছিল, এবং সে নিজের মতো করে সেই ব্যবসাটাকে একটা ব্যবসা দাঁড় করাতে, বুঝতেই পারছেন, যথেষ্ট সময় লাগে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার উনি তখন ওই ম্যাডাম তখন ওই চাকরি ছেড়ে অন্য আর একটা চাকরিতে জয়েন করলেন। এবার সেই চাকরিটায় টাইমটা খুব বেশি ছিল, মাইনে যেমন বেশি, কাজের ওয়ার্কিং আওয়ারটাও বেশি। এবার উনি তো ওরকম লাইফ লিড করছেন। এবার সেই যে ওনার যে বন্ধুটি ছিল,
তো সেই বন্ধুটির সাথে একটি মানে একটা হয় না, দীর্ঘদিন ধরে বন্ধু থাকতে 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 একটা কমফর্ট জোন তৈরি হয়। তো ম্যাডামের বাড়ি থেকে যখন ওনার মা বিয়ের কথা বলছে, তো তখন ম্যাডামের মা বলে যে তুই তো তোর এই বন্ধুটা কেমন, ওকে আমার খুব ভালো লাগে, খুব ভালো ছেলে, ঘরোয়া ছেলে, তুই তোকে বিয়ে করতে পারিস। এবার ম্যাডাম না প্রথম দিন যখন ওনার মায়ের কাছে কথাটা শুনেছে, উনি বলতে তো কী যে বলো, ওকে আমি বন্ধু হিসেবেই দেখি, ওর সাথে ওকে কেন বিয়ে করতে চাও। মানে সত্যিকারেরই ওনাদের দুই বন্ধুর মধ্যে কিন্তু খুব ক্যাজুয়াল একটা রিলেশনশিপ ছিল, ভীষণ, মানে যেরকম বন্ধু হয় সেরকম। কিন্তু ম্যাডাম বুঝতে পারতেন যে ওই ছেলেটি ম্যাডামকে পছন্দ করে, মানে মাঝে মধ্যে বুঝতে পারতেন, কিন্তু উনি অতটা পাত্তা দিতেন না। এবার ম্যাডামের মায়ের তো খুব পছন্দ ছেলেটিকে, ছেলেটি খুব ভালো। তো এবার আস্তে আস্তে ম্যাডামেরও বয়স বাড়ছে, ম্যাডামের মাও চাইছেন যে মেয়ে বিয়ে থা করে মানে সংসারী হোক। এবার উনি যখন মানে ওনার মা যখন বারবার বারবার বলছে, তো ম্যাডামেরও কোথাও মনে হলো যে ঠিক আছে, ও তো আমাকে পছন্দ করে, ওর কথাবার্তা আমি বুঝি, তো ওকে একদমই ডাইরেক্ট জিজ্ঞেস করবো। মানে ম্যাডাম ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড প্রকৃতির মানুষ ছিলেন। তো উনি একদিন ওনার বন্ধুর সাথে দেখা করে এবং দেখা করে ডাইরেক্ট বলে যে দেখ, আমি বুঝতে পারি তুই আমাকে খুব পছন্দ করিস, কিন্তু দেখ আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে, তো তুই আমাকে বল, তুই কি বিয়ের জন্য মানে প্রস্তুত আছিস না কী ব্যাপার, তুই আমাকে বল। এবার যেটা ঘটনা ঘটে যে ওই ছেলেটি ম্যাডামকে খুব পছন্দ করতে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ছেলেটি মানে আপনাদের হয়তো মনে হতে পারে যে ছেলেটি তাহলে বলেনি কেন এতদিন। তার পিছনে যে কারণটা ছেলেটা বলে যে হ্যাঁ আমি তোকে পছন্দ করি, কিন্তু ঘটনা হচ্ছে যে তুই যেভাবে লাইফস্টাইলটা চালাস, যেরকম আর কি তুই লাক্সারি লাইফ লিড করিস, আমি তোকে এখনই ওগুলো দিতে পারবো না। তুই যদি এক্সপেক্ট করি যে অ্যাজ হাজব্যান্ড আমিও তো তোকে অত দামি দামি জিনিস দেবো, তোকে একটা খুব ভালো একদম সুন্দর সফিস্টিকেটেড বাড়িতে রাখবো, সেটা হবে না। তো সেটা বুঝে আমি তোকে আর যে বলবো সেই সাহসটা আমি পাই না। তো তখন ওই ছেলেটা ওকে মানে ম্যাডামকে বলে যে দেখ, আমি তোকে খুব পছন্দ করি, অবশ্যই আমি তোর সাথে সারা জীবন কাটাতে চাই, কিন্তু আমি কিন্তু তোকে এই জিনিসগুলো এত তাড়াতাড়ি দিতে পারবো না। তো তুই ভাব তুই কী করবি, কারণ বিয়ে হয়ে গেলে তোরও একটা মনে হতে পারে যে আমার হাজব্যান্ড আমার জন্য এটা করছে না ওটা করছে না, বলে দেখ তখন একটা বেকার অশান্তি হবে। তো তুই ডিসিশন নে, তুই কী করবি। এবার ম্যাডাম এক্সপেক্ট করেনি যে ওই বন্ধুটি তাকে সরাসরি এসব কথা বলে দেবে। তো ম্যাডামের একটু অবাক লেগেছে, তো উনি আর কিছু বলতে পারেনি, বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পরে ম্যাডাম ওনার মাকে মানে এত কথা খুলে বলেনি, মোটামুটি কিছু কিছু বলেছে। তো তখন ম্যাডামের মা বলছে যে দেখ, একটা ভালো ছেলে জীবনে থাকাটা খুব দরকার, তুই কাজকর্ম করছিস, তোর তো নিজের টাকা পয়সার অভাব নেই, আর ম্যাডামদের যেটুকু যা আছে আর কি ম্যাডামই পাবে। তো বলছে যে দেখ, একটা ভালো ছেলে, একটা ভালো জীবনসাথীটা খুব দরকার। তো হতে পারে ওর আজকে হয়তো ব্যবসাটা খুব বেশি বড় না, কালকে তো বড় হয়ে যেতে পারে। তো তুই একটা ভালো ছেলে যাকে তুই এতদিন ধরে চিনিস, এখন একটা নতুন সম্বন্ধ আসবে, তুই তাকে চিনবি, সে তোকে চিনবে, তোদের মধ্যে বনামনি হবে কি হবে না, তো তুই এগোতে পারিস। মানে ওনার মা ওনার উপরই ডিসিশনটা ছেড়ে দেয়, মা বলে যে তুই যা ভালো বুঝিস কর। এবার ম্যাডাম পড়ে গেছে একটুখানি কনফিউশনে, কী করবে। এবার ম্যাডাম তখন ভাবলেন যে ঠিক আছে, মা যেটা বলছে সেটা তো ঠিক কথাই বলছে, আর ম্যাডাম মোটামুটি ঠিকঠাক ভালোই রোজগার করছে, কিন্তু ম্যাডামের চোখে স্বপ্ন ছিল যে উনি মানে ঠিক যেভাবে আর কি হয়তো ওনার কোনো মানে ওখানে ওনার একটা বন্ধু সার্কেল তৈরি হয়েছিল, কলকাতাতে উনি যেখানে কাজ করতেন তার আশেপাশে বেশ কিছু ওনার বন্ধু বান্ধব ছিল, তো তাদের বিয়েতে তাদের ওয়েডিংয়ের পার্টিতে যখন যেত তখন দেখতো বিশাল আয়োজন করা হয়েছে, বড় একটা ব্যাঙ্কোয়েট ভাড়া করে বিয়ে হচ্ছে, রিসেপশন হচ্ছে। তো ওনার না মনে খালি ওইগুলো আসতে থাকলো যে ওইগুলো তাহলে কী করে হবে। আবার ওনার যে বন্ধু সে তাকেও ওনারও ভালো লাগতো, তো সেই বন্ধুকে ছেড়ে অন্য কাউকে পয়সাওয়ালা কাউকে বিয়ে করবে সেটাও উনি করতে পারছে না। তো উনি বেশ কিছুদিন খুব কনফিউশনে ছিলেন। ঠিক আছে, এবার এই কনফিউশনগুলো যখন ওনার মনের মধ্যে প্রচুরভাবে এলো এবং উনি যখন ভাবলেন যে না, এবারে আমাকে ডিসিশন নিতে হবে, নয় আমি মাকে বলবো তুমি সম্বন্ধ দেখো, নয় আমি ওকেই বলবো যে হ্যাঁ আমি এগুলো মেনে তোকে বিয়ে করতে রাজি। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, টাকা পয়সারই তো ব্যাপার, ম্যানেজ হয়ে যাবে, তো আমি এই ছেলেটাকে বিয়ে করি। তো উনি ওনার সেই বন্ধুকে বলল যে তুই যেটা বলেছিলি আমি ভেবে দেখলাম, ঠিক আছে তুই তো তোর দিক থেকে চেষ্টা করবি ব্যবসাটাকে বড় করার, তো চল তাহলে আমরা বিয়ে করি, আমরা হয়তো বিয়ে করে ভালোই থাকবো। তো এই কথাটা শোনার পরে ওনার সেই বন্ধু সে ভীষণ খুশি হয় এবং সে খুশিতে তার বাড়ির সবাইকে জানায়, বাড়ির লোক মানে অফিসিয়ালি দেখতে আসে, সব কিছু খুব ভালোভাবে, দুই বাড়িতে ভীষণ খুশি।
এই বিয়ের খবরে। কিন্তু ম্যাডামের মনে খুব চিন্তা। ম্যাডাম তখন ভাবছে যে মানে ম্যাডাম প্রথমেই ওই কথাবার্তা যখন হয়ে গেল, মানে ম্যাডাম বিয়ের ডেটও মানে আগে আগে ফিক্স করতে হবে এরকম কোনো ওনার কোনো রিকোয়ারমেন্ট ছিল না। বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল যে রিসেপশনটা কত বড় জায়গায় হবে এবং ওনারা বিয়ের পরে কোথায় ঘুরতে যাবেন, এইগুলো নিয়ে ওনার একটা চিন্তা হয়েছে এবং উনি ওনার উডবি হাজব্যান্ডের সাথে এসব নিয়ে আলোচনা করেন। তো ওনার হাজব্যান্ড বলেছে যে আমাদের এখানে একটা ভালো হল আছে, ওখানে আমরা রিসেপশন করব। ম্যাডাম বলছে না, ওইখানে রিসেপশন করা যাবে না, তোমাকে একটা ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গায় যেখানে বেশ সুন্দর করে সাজায়, বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, সেরকম জায়গায় রিসেপশন করতে হবে এবং এই এই জিনিসগুলো রিসেপশনে থাকতেই হবে। এবং ম্যাডাম এটাও বলে দেয় যে আমি রিসেপশনে লেহেঙ্গা পরবো এবং অমুক যে জায়গা থেকে ওরকম সুন্দর লেহেঙ্গা কিনতে হবে। এবার ওনার হাজব্যান্ড যতটুকু পেরেছে নিজে মানে সব কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই প্রত্যেকেরই তো একটা বাজেটের ব্যাপার থাকে। তো একদিন ওনার উডবি হাজব্যান্ড এসে বলে যে দেখো আমি এতটা করেছি কিন্তু এগুলো আর হচ্ছে না। তো এবার এদিকে ম্যাডামও বিয়ের প্রস্তুতি নিচ্ছে। তো উনি তখন বলেন যে ঠিক আছে, একটা কাজ করি, তুমিও একটা লোন নাও আমিও একটা লোন নিই, দুজনেই দুটো লোন নিই, পার্সোনাল লোন, এবং লোন নিয়ে আমরা আমাদের যেটুকু ক্রাঞ্চ হচ্ছে সেগুলোকে আমরা করে নিই, বিয়ে তো একবারই হবে। তো আমরা সেভাবে বিয়েটা করব। বিয়ের পরে ঘুরতে টুরতে যাওয়া সেটাও যাতে ভালোভাবে হয়, 5 স্টার হোটেলে স্টে করা, ভালো করে ঘোরা, ভালো গাড়ি নিয়ে ঘোরা, মানে ফ্লাইটে যাতায়াত করা, তো সব কিছুতেই বুঝতেই পারছেন একটা ভালো টাকার খরচা। তো উনি ওনার হাজব্যান্ডকে মোটামুটি মানিয়ে নিলেন এবং দুজনেই আলাদা আলাদা করে লোন নিলেন। ম্যাডামও লোন নিলেন এবং ম্যাডামের হাজব্যান্ড সেও লোন নিল। এবং উনি যেটা লিখেছেন, মেনশন করেছেন যে ওনাদের দুজনেরই মানে বিয়ে এবং বৌভাত দুটোই কিন্তু খুব বড় করে হয়, একদম মানে দারুণ অ্যারেঞ্জমেন্ট করা হয়, একদম মানে সেই সময় সবে ড্রোন দিয়ে আর কি মানে বিয়ে বাড়ির ছবি ছবি তোলে, এগুলো সবে এসছে। তো খুব সুন্দর করে একদম দারুণ বিয়ের ছবি ছবি মানে ভালো লেহেঙ্গা পরে ওনার রিসেপশন হলো, দামি শাড়ি পরে বিয়ে, গয়নাপত্র সব কিছু নিয়ে একদম মানে যখন একটা উৎসবের মতো আর কি ওনার বিয়েটা সেলিব্রেশন হলো। বিয়ে থা মিটে গেল। এবার বুঝতেই পারছেন যে এই ধরনের লোনগুলো কিন্তু মানে লোনে যে ইন্টারেস্ট সেগুলো কিন্তু বেশ হাই রেটে হয়। বিয়ে থা তো হয়ে গেল। এবার বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পরে ম্যাডাম বুঝতে পারলেন যে ওনার শ্বশুর বাড়িতে ওনার কিছু অসুবিধে হচ্ছে। মানে শ্বশুর বাড়িটা কীরকম ছিল, মানে ওনার হাজব্যান্ড যে সেও একমাত্রই ছেলে, কিন্তু ওদের বাড়িটা যেটা ছিল সেটা না মানে ভাগের বাড়ি টাইপের, মানে একটা বিশাল বড় বাড়ি, তার মধ্যে 3টে ভাগ, একটা ভাগে ওরা থাকা, একটা ভাগে তার কাকারা, একটা ভাগে জ্যাঠারা। তো ম্যাডামের একটু না অসুবিধে হতে থাকলো। উনি বললেন যে দেখো এরকম বাড়িতে থাকতে আমার একটু অসুবিধে হচ্ছে। তো ওনার হাজব্যান্ড বললো যে দেখো এখন তো কিছু করার নেই, প্রচুর খরচাপাতি গেছে, আমিও ভেবে রেখেছি যে একটা ছোট হলেও ফ্ল্যাট নেব, তো সেটা আমারও মাথায় আছে, কিন্তু তুমি এখন কিছুদিন অ্যাডজাস্ট করো, কিছু করার নেই, কারণ মানে অলরেডি একটা লোন চলছে, ব্যবসা রয়েছে। তো ম্যাডামের একটু খারাপই লাগলো, কিন্তু উনি হাজব্যান্ডকে কিছু বলেননি। তো উনি কী করতেন, উনি মাঝে মধ্যে ওই বাপের বাড়িতেই বেশ কিছুদিন থাকতেন, আবার শ্বশুর বাড়িতেও থাকতেন, এবং মিলিয়ে মিশিয়ে ওনারা থাকা শুরু করলেন, মানে উনি এবং ওনার হাজব্যান্ড দুজনেই। এবার এইভাবে চলছে চলছে, বিয়ের পরে ওনারা খুব ভালো ঘুরে এলেন, বেশ এক্সোটিক লোকেশন থেকে ঘুরে ঠুরে এলেন, সব কিছু খুব ভালোভাবে মিটে গেল। কিন্তু এবার আস্তে আস্তে রিয়ালিটিতে ফিরছে, টাকা চলে যাচ্ছে, একটা ভালো অ্যামাউন্টের টাকা ইন্টারেস্ট হিসেবে প্রত্যেক মাসে যাচ্ছে, দুজনেরই যাচ্ছে। এবার ম্যাডামের মনে হচ্ছে যে কীরকম একটা মনোটোনাস হয়ে যাচ্ছে লাইফটা, কারণ ম্যাডাম চাইতেন যে প্রত্যেক উইকেন্ডে ওনারা বাইরে খাওয়া দাওয়া করবে, প্রত্যেক সময় উনি ভালো ভালো জামা কাপড় পরবেন, ভালো ভালো জায়গায় ঘুরবেন। তো উনি যখন ওনার হাজব্যান্ডকে একদিন বললেন যে দেখো বাড়ি করতে না হয় একটু বেশি টাকা লাগবে কিনতে, তুমি একটা কাজ করো, তুমি গাড়িটা কিনে ফেলো, গাড়িটা আমাদের দরকার, আমার পক্ষে এইভাবে বারবার ট্যাক্সি করে যেতে টাকাও বেশি লাগে, তো তুমি গাড়িটা কিনে ফেলো। এবার গাড়ি কিনবে, গাড়ির জন্য তো একটা ভালো অ্যামাউন্টের টাকা দরকার, আর মোটামুটি একটা ঠিকঠাক গাড়ি কিনতে একটা ভালো অ্যামাউন্টের টাকাই খরচা হয়। তো মোটামুটি ম্যাডাম আর কি বললেন যে আমিও তোমাকে কিছু টাকা দিচ্ছি, আমার যেটুকু জমা জমেছে, তুমি বাকিটুকু ইএমআইতে একটা কার নিয়ে নাও। তো ওনার হাজব্যান্ডের খুব একটা ইচ্ছে ছিল না, বাট ওনার স্ত্রী যেহেতু বললেন, তো উনি ভাবলেন যে ঠিক আছে একটা গাড়ি নিয়ে নেওয়া যাক। ম্যাডাম কিছু টাকা দিলেন এবং বাকি টাকাটা ইএমআই করে লোন করে গাড়ি নেওয়া হলো। ভালো কথা, গাড়ি নেওয়া হয়েছে।
এবার সেই গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরা হচ্ছে, প্রত্যেক সময় মানে উইকেন্ডে রেস্তোরাঁয় যাওয়া হচ্ছে 2বার করে, এদিক ওদিক ঘুরতে যাওয়া, সব কিছুই চলছে। এবার এই সমস্ত করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে দুজনেরই হাতে মাসের শেষে আর কিছু টাকা থাকছে না, সব উড়ে যাচ্ছে। এবার এরকম প্রথম প্রথম হয়েছে, তো ওনার হাজবেন্ড একদিন ওনাকে বলে যে দেখো আমাদের কিন্তু একটু বেশি এক্সপেন্স হচ্ছে, আমাদের এক্সপেন্সটাকে একটু কমানো উচিত, প্রচুর টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে। তো ম্যাডাম বলেন যে দেখো বিয়ের পরে আমাদের তো এখনই সময় ঘোরাফেরা করার, একটু ঘোরাফেরা করবে, একটু বাইরে খাওয়া দাওয়া করবে, এটাই স্বাভাবিক, তুমি কেন টাকার দিকে ভাবছো? টাকা যাচ্ছে যাচ্ছে, কোনো ব্যাপার না, আমাদের বাড়ির লোকরা তো আছে, আমাদের যদি কিছু কখনো দরকার পড়ে আমাদের বাড়ির থেকে টাকা দেবে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। এবার ওনার হাজবেন্ড বলছে যে দেখো সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা প্ল্যান আছে, আমরা একটা ফ্ল্যাট নেব, তো সেই টাকা কোথা থেকে আসবে? আর সত্যি কথা বলতে কি, দুই বাড়ি সচ্ছল ছিল, কিন্তু মানে বললেই যে লাখ লাখ টাকা বেরিয়ে আসবে এরকমও আর কি ব্যাপার নয়, ঠিক আছে? এবার ওনার হাজবেন্ডের একটুখানি মানে একটু মতবিরোধ হয় ওনার সাথে, মানে হাজবেন্ড বলতে চাই যে একটু আমাদের জমানো উচিত, আর ম্যাডাম বলছে না, খরচা করো। এবার ম্যাডাম মনে মনে তখন ভাবলেন যে আচ্ছা, আমার হাজবেন্ডের যা ইনকাম ব্যবসা থেকে, সেটা যদি ডবল বা ট্রিপল হয়ে যেত তাহলে হয়তো এই সমস্যাগুলো থাকতো না। এবার ওনার এই মানে বিয়ের পরে আর কি উনি খুব বেশি জুয়েলারি ভালোবাসতেন, জুয়েলারি কিনছেন, কখনো কখনো এটা কিনছেন ওটা কিনছেন, বড় রেস্তোরাঁয় খেতে যাচ্ছে, এই করে করে প্রচুর টাকা কিন্তু নষ্ট হতে থাকলো। এবং ম্যাডাম মনে মনে যখনই আর কি ওনার হাজবেন্ড টাকা পয়সা নিয়ে কথা তুলতো, ওনার খালি মনে হতো যে আমার হাজবেন্ডের ইনকামটা যদি একটু বেশি হতো তাহলে আজকে এই কথাগুলো আসতোই না, সবসময় ওনার মনে হচ্ছে। এবং এই করতে গিয়ে এর মধ্যে আবার ম্যাডাম একটা আইফোন নেন, ঠিক আছে? এবার এই আইফোনটা যখন উনি নিয়েছিলেন, সেই আইফোন নিতে গিয়ে ওনাকে ইএমআই করতে হয়েছে। এবার সেখানেও একটা টাকা চলে যাচ্ছে। এবার ম্যাডাম ভাবছেন যে এবার সব কিছু ম্যানেজ হবে কি করে? তো দেখবেন, মানুষ যখন তার নিজস্ব যে চিন্তাভাবনা বা যে ওয়েতে মানুষের চিন্তাভাবনা করা উচিত, যেভাবে মানুষের ধ্যান ধারণা থাকা উচিত, যদি কোনো মানুষ তার থেকে মানে তার ঊর্ধ্বে গিয়ে চিন্তাভাবনা করে, বা ধরুন যার যেটুকু ক্ষমতা সে যদি তার থেকে অনেকটা বেশি বেরিয়ে গিয়ে নিজের জীবনযাপন করা শুরু করে, তখন কিন্তু একটা সময় চলে আসে যখন কিন্তু সব কিছু খুব ওলটপালট হয়ে যায়, মানুষ মেলাতে পারে না, মানুষ স্ট্রিমলাইনে থাকতে পারে না। এই ম্যাডামের ক্ষেত্রে কিন্তু ঠিক সেটাই হলো। এই ম্যাডামের ক্ষেত্রে উনি ভাবলেন যে না, আমাকে এবার কিছু একটা করতে হবে, আমার হাজবেন্ড ভীষণ সাদাসিধে মানুষ, ও ভাবছে যে যেভাবে ও ব্যবসা করছে সেভাবেই ওর ব্যবসা দাঁড়াবে, ব্যবসা সব কিছু বড়সড় হয়ে যাবে, ওরকম কিছু হবে না, আমাকে একটা এমন কিছু করতে হবে যাতে ওর ব্যবসাটা অনেক বেশি দাঁড়িয়ে যায়। এবার দেখুন, মানুষ ভাবতে তো অনেক কিছুই পারে, কিন্তু সেটাই যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে তা তো নয়। এবার ম্যাডাম ভাবতে থাকলেন যে কি করলে কি হতে পারে। এবার দেখুন, আপনারা নিজেরাও হয়তো যারা যারা এই ঘটনাটা শুনছেন আপনারাও হয়তো সহমত হবেন যে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফেসবুকে বলুন বা ইউটিউবে বলুন, আমরা অনেক রকম জিনিস, অনেক রকমের কন্টেন্ট দেখতে পাই, ঠিক আছে? যার মধ্যে মানে এমন অনেক কন্টেন্ট দেখি যেটা আপনারা হয়তো দেখেছেন যে হাতে কোনো একটা নাম্বার লিখে রাখলে নাকি মানুষ খুব সাকসেসফুল হয়ে যাবে, কি কোনো একটা ছোট টোটকা করলে, কোনো একটা সপ্তাহের কোনো বিশেষ বিশেষ দিন এই জিনিসটা করলে অমুক জিনিসটা হয়ে যাবে, এরকম নানান কন্টেন্ট তো আমরা অনেক সময় দেখি। এবার ম্যাডামও এরকম বেশ কিছু জিনিস দেখেন। এবার ব্যাপার হচ্ছে, যেটা ম্যাডাম ইমেলে লিখেছিলেন যে উনি কিন্তু এই জিনিসগুলোতে খুব বিশ্বাস করতেন তা কিন্তু নয়। কিন্তু তখন ওনার একটা এমন মন মানসিকতা তৈরি হয়ে গেছে যে যে করেই হোক হাজব্যান্ডের ইনকামটা ডবল 3 গুণ হতে হবে, ওনারও ইনকাম যদি আরও ডবল 3 গুণ হয়ে যায় তাহলে উনি আরও বেশি এক্সপেন্স করতে পারবেন, আরও বেশি ওনার ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে। এরকম চিন্তা করে উনি একটু একটু করে এই জিনিসগুলোর প্রতি খুব ঝুঁকে গেলেন। ওই হাতে একটা করে নম্বর লিখে রাখছেন, কখনো কখনো ওনার হাজব্যান্ডকে বলছেন যে না, অমুক দিনে না, মানে আজকে মঙ্গলবার, আজকে আমরা এই টোটকাটা করব, এই জিনিসটা করে বাড়ির বাইরে রেখে দেবো, কে অমুক জিনিসটা করে কোথাও একটা দিয়ে আসবো, অমুক জিনিসটা কিনে ঘরের একটা কোনায় রেখে দেবো। এই জিনিসগুলো একবারে নয়, আস্তে আস্তে উনি ওনার জীবনে করা শুরু করলেন। এবার ওনার হাজবেন্ড প্রথমে একদিন যখন আর কি উনি এগুলো বলে, উনি বলে যে দেখো তুমি করছো করো, আমাকে এগুলো বলো না, আমি হয়তো এগুলো করতে পারবো না। এবার ম্যাডাম তো রেগে গেলেন, উনি বললেন যে না, কেন তুমি করতে পারবে না? এটা দুজনের ভালোর জন্যই আমি করছি, তুমি কেন করতে পারবে না? তোমাকেও করতে হবে। আস্তে 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 করে ওনারা এগুলো করা শুরু করলেন। এবার এই দিকে ম্যাডাম
সবাইকে মোটামুটি চেনা পরিচিত ওনাদের কলিগ, মানে তার সবাইকে আর কি বলে রেখেছিলেন যে ওনার যদি কোনো বেটার অপরচুনিটি পাওয়া যায় উনি সুইচ করে দেবেন। এবার এগুলো যখন শুরু করলেন তো তার কিছুদিনের মধ্যে উনি একটা কাজের অফার পেলেন। সেখানে মানে মাইনেটা এর থেকে যে খুব বিশাল বেশি দিচ্ছে, ডবল দিচ্ছে সেরকম নয়, কিছুটা বেশি, কিন্তু ডিস্টেন্সটা বাড়ি থেকে একটু বেশি হয়ে যাবে। যাই হোক, তো কিছু টাকা তো বেশি হাতে আসবে, তো সেই জন্য উনি সেই চাকরিটা জয়েন করলেন। এবার চাকরিটা উনি জয়েন তো করে নিলেন, কিন্তু জয়েন করার পরে উনি দেখছেন যে এখানে নতুন যেখানে উনি কাজে জয়েন করলেন সেখানকার মানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুব মানে একটু আলাদা, ঠিক আছে, মানে এতটা ভালো নয়। সবাই সবার প্রতি যেমন একটা মানে উনি আগে যে যে জায়গায় কাজ করেছেন সেখানে মানে ওয়ার্কের এক্সপিরিয়েন্স ওনার খুব ভালো ছিল, বাট এখানে অতটা ভালো হচ্ছে না, কিন্তু স্যালারিটা একটু বেশি। এবার উনি সেগুলোই যাই হোক উনি সেগুলো কন্টিনিউ করছেন, কিন্তু ওনার হাজব্যান্ডের দিকে যে খুব বিশাল উন্নতি হচ্ছে তা নয়। এবার যখন উনি এগুলো করা শুরুর কিছুদিন পরে মানে মাস দেড় দুয়ের মধ্যে উনি যখন এই চাকরিটা জয়েন করলেন, কোথাও একটা ওনার মনে বিশ্বাস হলো যে উনি যে ওই হাতে কোনো নম্বর লিখে রাখছেন বা ছোটো ছোটো ওই ইউটিউবে দেখে বা ফেসবুকে দেখে যে টোটকা করছেন, সেই টোটকার জন্যই ওনার হয়তো এটা হয়েছে। তো উনি তখন এগুলোর প্রতি আরও বেশি ঝুঁকে গেলেন। উনি তখন মানে একদিকে ওনার লাইফে ওইগুলো চলছে, উনি দামি দামি জিনিস কেনাকাটা করা, ওনার লাইফস্টাইল যেরকম ল্যাভিশ একটা লাইফস্টাইল উনি লিড করতেন সেরকমই চলছে, আর এদিকে উনি এই জিনিসগুলোর প্রতি আস্তে আস্তে বেশি দুর্বল হয়ে পড়ছেন। উনি রোজ কিছু না কিছু টোটকা করছেন, রোজ কিছু না কিছু নম্বর লিখে রাখছেন, রোজ কোনো না কোনো জায়গায় গিয়ে উনি মানে যা আর কি দেখতেন আর কি ফেসবুকে বা ইউটিউবে কয়েকজন করে ফলো করতে, তো সেটাই করছে। কিন্তু এগুলো করে উনি তখন ভাবলেন যে শুধুমাত্র টোটকা করে হয়তো হবে না। তো সেরকমই মানে ধারণার বশবর্তী হয়ে উনি একটা জায়গায় গেলেন যেখানে আর কি এই ধরনের কাজকর্ম হয়, অনেক রকমের মানে উনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন যেখানে উনি বলছেন যে কোনো বাধা বিপত্তি সে নাকি সারিয়ে দিতে পারে, সমস্ত কিছু ভালো করতে পারে, খুব সাকসেস আসতে পারে জীবনে। মানে সে আর কি উনি আর কি যেটা দেখেন ফেসবুকে সে একদম খুব মানে জোর দিয়ে বলছে যে আমার কাছে এলেই হবে, বাকিটা আমি দেখে নেবো, তার জীবনে মানে প্রচুর আনন্দ হবে। তো উনি ভাবলেন ঠিক আছে একবার গিয়ে দেখা যাক। তো উনি তখন একাই একদিন ম্যাডাম গেলেন। তো ওনাকে উনি প্রথম যখন গেলেন উনি বললেন যে আমার এরকম টাকা পয়সার দরকার আছে। তো সে তখন ওনাকে দেখে টেকে বলল যে হ্যাঁ সব হয়ে যাবে, কোনো ব্যাপার না। প্রথম দিনই ওনাকে ওনার ফিস যা ছিল সেটা তো ছিলই, তারপরে ওনাকে কিছু জিনিস দেয় এবং সব কিছু মিলিয়ে ওনাকে 18,000 টাকা একটা বিল ধরিয়ে দেয়। তো উনি 18,000 টাকার সেই জিনিসটা নিতে উনি পিছপা হলেন না এবং স্টোন ফোন আরও কিছু দেয় এবং সেগুলোর আলাদা খরচা, ওটা ওই 18,000 টাকার মধ্যে ইনক্লুড নয়। তো উনি বলেন যে ঠিক আছে আমি এগুলো আস্তে আস্তে করে নেব। ভালো কথা। এবারে উনি কি করলেন, উনি বাড়িতে আসেন, এসে যেগুলো যেগুলো যা দিয়েছে সেরকম সেরকম শুরু করেন, আর মোটামুটি ওই স্টোনগুলো আর কি যা উনি এস্টিমেট করে একটা দোকানে যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করে। তো সে বলে যে মোটামুটি আপনার 1.5 লাখের মধ্যে হয়ে যাবে। ওনার এবং ওনার হাজবেন্ড দুজনেরকেই ধারণ করতে হবে আর কি সেগুলো, তো বলছে 1.5 লাখের মধ্যে হয়ে যাবে। এবার ম্যাডাম তখন ভাবলেন যে ঠিক আছে 1.5 লাখ টাকা হয়তো যাবে, কিন্তু মানে আমার এবং আমার হাজব্যান্ডের ভালোর জন্য, আমাদের আর্থিক উন্নতির জন্য আমরা এইটুকু তো করতেই পারি। তো উনি এবং ওনার হাজব্যান্ড দুজনেই ওই 1.5 লাখ টাকা খরচা করে ওই যা যা স্টোন ধারণ করতে বলেছিল সেগুলো ওনারা করলেন। এবার তো ম্যাডাম মোটামুটি মনে মনে বেশ মানে একটা খুশি খুশি আনন্দ একটা ব্যাপার যে সব কিছু এবার ঠিকঠাক হয়ে যাবে, সব কিছু ভালো হবে, উনি যেরকমভাবে চাইছেন সেভাবেই হবে। এসব হলো। এর ঠিক কিছুদিন মানে কয়েক মাস পরেই ওনার আর কি জীবনে একটা বিশাল চেঞ্জেস এলো এবং তার কিছু মাস পরে ওনার একটা মেয়ে সন্তান হলো। এবার যেই সময়টা আর কি উনি প্রেগনেন্ট ছিলেন বা ওনার বাচ্চা হলো সেই সময়টায় কিন্তু উনি তখন আর এসব নিয়ে অতটা মাথাহামুনি ঘামাননি, কিন্তু যেই মুহূর্তে ওনার বাচ্চা হয়ে গেল তখন ওনার মানে মাথা আরও যাকে বলে বিগড়ে গেল। উনি তখন ভাবলেন যে উনি ভাবতেন যে ওনার স্বামীর ইনকাম দ্বিগুণ হলে হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবার যে মুহূর্তে ওনার বাচ্চা হয়ে গেল উনি তখন ভাবলেন যে দ্বিগুণের নিয়ে কিছু হবে না, বাচ্চা হয়েছে তাকে একটা ভালো দামি স্কুলে ভর্তি করতে হবে,
তার নিজস্ব একটা খরচা, যে কোনো বাচ্চা বাড়ি থাকে তার তার টেক কেয়ার করার জন্য বেশ কিছু জিনিসপত্রের দরকার হয়, সেগুলোর একটা খরচা আছে, সব কিছুই তো আছে, সব কিছুই ইনক্লুডেড। এবার ব্যাপার হচ্ছে যে উনি তখন ভাবলেন যে আমার হাজবেন্ডের ইনকাম দ্বিগুণ হলে হবে না, অন্তত 4 গুণ হতে হবে, তবেই আমি আমার বাচ্চাকে সেই লাইফস্টাইলটা দিতে পারবো যে লাইফস্টাইলটা উনি এতদিন দেখেছেন আর কি, যে বাচ্চাদেরকে শপিং মলে নিয়ে যাচ্ছে, যেটা পছন্দ হচ্ছে কিনে দিচ্ছে, বিশাল বড় করে জন্মদিন হচ্ছে, দামি কেক আসছে, পার্টি হচ্ছে, দামি দামি ড্রেসেস পরছে, দামি দামি টয়েজ বাচ্চাকে দেওয়া হচ্ছে। তো এগুলো করতে একটা বিশাল খরচার ব্যাপার। তো উনি ওনার যখন মেয়ে হলো, তো মেয়ে হওয়ার পরে উনি না মানে এগুলো ভেবে খুব আঁতকে উঠতেন মনে মনে, যে আমার অনেক টাকা দরকার, এবার সেই পরিমাণ টাকা কোথা থেকে আসবে। যাই হোক, তো উনি তো তখন লিভে ছিলেন। তো উনি ওনার হাজব্যান্ডকে বারবার বলতেন যে দেখো, তুমি যাই হোক তোমার ইনকাম বাড়াও, মানে মাসে মাসে যাতে তোমার ইনকাম বাড়তে থাকে সেরকম একটা কিছু তোমাকে করতেই হবে। এবার ওনার হাজব্যান্ড বলছেন যে দেখো, আমি তো চেষ্টা করছি, আমি এর থেকে বেশি কি করব, মানে সব কিছু তো আর আমার হাতে নেই, আমি তো চাইবই যে আমার ইনকাম বাড়ুক, কিন্তু সেটার জন্য একটা সময় দিতে হবে, একটা সিচুয়েশান আসতে হবে। আমি কালকে থেকে চাইলেই তো আমার 3-4 গুণ ইনকাম হয়ে যাবে না। তো উনি তখন এই ম্যাডামই তখন ওনার হাজব্যান্ডকে বলে যে তুমি যে ব্যবসাটা করছো এর সাথে সাথে নতুন কিছু শুরু করো, তাহলে নতুন কিছু থেকে সেখান থেকে একটা ভালো টাকা ইনকাম আসতে পারে। তো সেই বিষয় নিয়ে উনি লিখেছেন ওই বিজনেসের ব্যাপারে, তো আমি সেইটা আর অতটা ডিটেলে যাচ্ছি না। মোদ্দা কথা, উনি ওনার হাজব্যান্ডকে এক কথায় জোর করেই, ওনার হাজব্যান্ড যেটা নিয়ে ব্যবসা করতেন তার পাশাপাশি আর একটা নতুন জিনিস করার কথা জোর করেই বললেন, এবং সেই জিনিসটাই করতে বলে যে বিষয়টা সম্পর্কে ওনার হাজব্যান্ডের খুব বিশাল যে নলেজ ছিল তা কিন্তু নয়। যাই হোক, এবার ম্যাডামের বাচ্চা তখন খুব ছোট, তো উনি ভাবছেন যে বাচ্চা একটু বড় হলে উনি যাবেন এবং ওই যার কাছে উনি যেতেন তার কাছেই যাবেন এবং গিয়ে তাকে আর কি বলবেন। এবার আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে, যখন জাস্ট একটু বড় হয়েছে উনি মেয়েকে মায়ের কাছে রেখে ম্যাডাম আবার চলে গেলে, তখন উনি কাজে জয়েন করেননি। তো সে তখন বললো যে সব দেখে টেকে বললো যে আসলে সব কিছু আপনার ঠিকই চলছিল, কিন্তু মাঝখানে একটা গ্রহের জন্য আপনার একটা প্রবলেম হয়ে গেছে, গ্রহের দোষ হয়েছে, তো আপনাকে একটা যজ্ঞ করতে হবে। ম্যাডাম বলছেন যে এত ছোট বাচ্চা নিয়ে আমি কি করে যজ্ঞ করবো, আমার পক্ষে তো সম্ভব না। তো উনি বলেন না, আপনাকে করতে হবে না, বিশেষ তিথিতে আমি করব, আপনাকে ছবি ভিডিও সব পাঠিয়ে দেবো, শুধু আপনি টাকাটা ধরে দিয়ে দেবেন, যজ্ঞের জন্য যা যা লাগবে সেটা। বললেন ঠিক আছে। এই যজ্ঞটা করার জন্য ওই যার কাছে আর কি উনি গেছিলেন, তিনি 22,000 টাকা বিল করে, 22,000 টাকা ওনাকে বলে যে 22,000 টাকা দিতে হবে। একটু ওনার মনে হয় যে 22,000 টাকাটা অনেক, তারপরে বললেন যে দেখুন আমি এরকম প্রচুর করে ওনাকে ছবি টবি দেখায়, উনি দেখলেন প্রচুর জিনিসপত্র দিয়ে যজ্ঞ হচ্ছে। উনি বললেন ঠিক আছে। উনি বললেন যে এতে আমার স্বামীর ইনকাম বেড়ে যাবে, তো বলছে হ্যাঁ একদম, 2-3 মাসের মধ্যেই আপনি রেজাল্ট নিজেই দেখতে পাবেন। এবার দেখুন, এই ম্যাডামের এই যার কাছে উনি যেতেন তার প্রতি একটা বিশ্বাসের একটা কারণ ছিল, কারণ ওই যে উনি এগুলো শুরু করার পরে ওই যে টোটকা বলুন বা এগুলো শুরু করার পরে উনি একটা মানে একটু বেশি স্যালারির একটা জব যে পেয়েছে, তো কোথাও ওনার মনে একটা বিশ্বাস এসে গেছিল যে এগুলো করলে হয়তো ওনার কিছু ভালোই হবে, এটা একটা কোথাও ওনার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। যাই হোক, তো এই বিশ্বাসটাই ওনার জীবনে একটা অন্য রকমের টার্নিং পয়েন্ট নিয়ে এলো। উনি বাচ্চা ছোট, উনি নিজে আবার কাজ জয়েন করলেন, এবং সব কিছুর মধ্য থেকে ওনার কেন জানি না মনে হতো যে উনি যদি এই যজ্ঞ বলুন, টোটকা বলুন, যে স্টোনগুলো ধারণ করা বলুন, এগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে হয়তো ওনার জীবনে যতই আর্থিক সমস্যা রয়েছে, যেটা উনি মনে করেন যে এই সমস্যাগুলো ওনার আছে, এইগুলো হলে ওনার আরও ভালো হয়, সেইগুলোর থেকে উনি সম্পূর্ণ রকমভাবে সেগুলো উনি অ্যাচিভ করতে পারেন, এটা ওনার মনে হতো। কিন্তু দেখুন, মানুষের মনে হওয়া আর বাস্তবের মধ্যে অনেক ফারাক থাকে, এবং এইগুলো করতে করতে ওনার মাথা থেকে এই বিষয়টা বেরিয়েই গেছিল যে সব কিছুরই জন্য একটা সময় দরকার, একটা পরিস্থিতি দরকার, এবং সব কিছু চাইলেই পাওয়া যায় না। এবং যেহেতু ওনার মেয়ে হয়ে গেছে, এবার উনি আস্তে আস্তে ভাবছেন যে ঠিক আছে, আমি এবার একটু কম খরচা করব, একটু কম বাইরে ঘুরতে যাব, কম বাইরে খাওয়া দাওয়া করব। কিন্তু উনি এমনভাবেই নিজেকে গড়ে ফেলেছিলেন, এমনই একটা ওনার লাইফস্টাইল হয়ে গেছিল যে উনি চেয়েও সেই জিনিসটাকে কিন্তু
করতে পারছিলেন না। ওনার মনে হতো মানে উনি ভাবতেন যে না 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 আমি এই এত পরিমাণ খরচা করব না, এই করব না, কিন্তু হয়ে যেত আর কি খরচাগুলো। মাসের শেষে উনি দেখতেন যে সেই মানে যতটুকু পরিমাণ টাকা উনি হয়তো ভাবতেন যে না আমি এই মাসে এই পরিমাণ টাকা সেভ করব, এন্ড অফ দ্য মান্থ উনি দেখতেন যে না সেটা হচ্ছে না। মানে ওনার স্বভাবটাই এমন হয়ে গেছে, এমনভাবেই উনি লাইফস্টাইলটা লিড করছেন। এরকম করে আস্তে আস্তে যত বেশি এরকম সিচুয়েশন হতে থাকলো ম্যাডাম, তত বেশি কিন্তু উনি ওই দিকে ঝুঁকতে লাগলেন। ওনার মনে হতো যে না আমি হয়তো ঠিকমতো করতে পারছি না, কারণ উনি ওনার কাছে হয়তো যার কাছে অ্যাস্ট্রোলজারের কাছে যেতেন, তো তিনি হয়তো বলেছেন যে আপনি নিশ্চয়ই কিছু ভুল করেছেন, আপনার তো মানে সব কিছু ঠিকঠাকই আছে। তো ম্যাডামের তখন মনে হতো যে উনি নিশ্চয়ই কোনো কার্য মানে ক্রিয়াকার্যে ভুল করেছেন। তো এই সব করতে করতে মানে ওনার হাজবেন্ডও মাঝে মধ্যে খুব বিরক্ত হয়ে যেত ওনার উপরে। বলতেন যে তুমি কি এগুলো আমাকে দিয়ে রোজ করাও, এই এটা নিয়ে আসো, এই ওটা করো, অমুক জিনিস অমুক টোটকা করো, হাত ভর্তি আংটি, কেন? ঠিক আছে, এইভাবে তো চললো, বেশ বেশ কিছুদিন চললো। এবার ম্যাডাম না মানে একটু পাজলড হয়ে গেলেন। আস্তে আস্তে এবার মেয়ে বড় হচ্ছে, মেয়েকে একটা প্রি স্কুলে, ভালো প্রি স্কুলে একটা উনি দেবেন, তো সেটার একটা ভালো খরচা আছে। তো উনি তখন ভাবলেন যে না এবার আমাকে এমন কিছু করতে হবে যেটা থেকে আমি খুব তাড়াতাড়ি আমি কিছু ফল পাবো, খুব তাড়াতাড়ি আমার লাইফে একটা ফিনান্সিয়াল চেঞ্জেস আসবে। এবং উনি না যেটা মনে মনে ভাবতেন মানে ওনার মানে দেখুন অনেক মানুষেরই অনেক চিন্তাভাবনা থাকে, অনেক ম্যানিফেস্টেশন থাকে। এবার উনি ওনার সেই কল্পনাটাকে না উনি বাস্তবে মানতে শুরু করলেন। উনি এবার ভাবলেন যে আমি এবার এমন কিছু একটা করবো যে পরের মাস থেকে আমার কাছে দ্বিগুণ টাকা হাতে আসবে। কিভাবে আসবে, কেন আসবে, কোন সোর্স থেকে আসবে সেটা আমি জানি না, কিন্তু আসবে। এরকম একটা ভাবনা, একটা ধারণা কিন্তু ওনার মনে মাথার মধ্যে একদম বসে গেছিল। ঠিক আছে, এবং যখন মানে উনি সব কিছু করলেন, তো তখন ওই অ্যাস্ট্রোলজার যিনি ছিলেন, তো তিনি বললেন যে দেখুন সবার ক্ষেত্রে তো রেজাল্ট সমানভাবে আসে না, তো আপনার হয়তো 6-7 মাস দেরি হবে, কিন্তু আপনার আর্থিক একটা বিশাল বিপুল উন্নতি হবে। আপনার কাছে এখন যে পরিমাণ টাকা আসছে মাসে, এরপরে তার 3-4 গুণ টাকা আসবে। এবার ম্যাডাম তো খুব খুশি হয়ে গেছেন যে বাহ তাহলে তো খুব ভালো। ম্যাডামও কাজ করছেন, হাজব্যান্ডও কাজ করছেন। এবার তখন ম্যাডামের মাথায় একটা বুদ্ধি এলো। উনি তখন ভাবলেন যে একটা কাজ করি, আমার তো অনেক দিকেই মেয়ের জন্য বা কোথাও আমরা অনেক দিন ঘুরতে টুরতে যাই না, তো ওনার তখন মনে মাথায় এলো যে উনি যদি এই মুহূর্তে একটা টাকা লোন হিসেবে নিয়ে নেন, মানে একটা ধরুন লামসাম টাকা উনি নিলেন, সেই টাকাটা যদি উনি নিয়ে নেন, তো সেই টাকাটাকে ব্যাংকে রেখে উনি সে টাকা থেকে হয়তো কিছুটা মেয়ের জন্য খরচা করলেন, কিছুটা হয়তো ওনাদের ভ্যাকেশনে খরচা করলেন, কিছুটা হয়তো ওনারা কিছু কেনার জন্য খরচা করলেন, এরকম। এবার তখন ওনার মানে আর কি ওই রকম ছোটোখাটো যে ইএমআইতে নেওয়া আছে, উনি ভাবলেন যে একটা ব্যাংক লোন নিই। ততক্ষণও উনি বিয়ের জন্য যে লোনটা নিচ্ছে সেটা কিন্তু চুকে গেছে। তো উনি তখন ভাবলেন যে উনি একটা টাকা পার্সোনাল লোন হিসেবে নেবেন, আর ওনার হাজব্যান্ডকে বলবেন যে ওনার হাজব্যান্ডকে বলেছে যে তুমিও একটা লোন নাও। তো হাজব্যান্ড বলেছে দেখো আমি এখন লোন নিতে পারবো না, কারণ ওনার হাজব্যান্ড তখন আর কি ফ্ল্যাট ঠ্যাট আর কি দেখছে, নেবে আর কি 1-2 বছরের মধ্যে। তো বললো যে দেখো আমি তো হোম লোনের জন্য অ্যাপ্লাই করব, তো আমি যদি এখন পার্সোনাল লোন নিই আমার অনেকটা টাকা চলে যাবে। যদি তোমার নিতে হয় তো তুমি নাও, আমাকে বলো না, কারণ আমি টাকাটা এখন জমাচ্ছি, আর কিছু টাকা তো আমাকে ডাউন পেমেন্ট তো করতে হবে, 10% হলেও করতে হবে, তো তুমি নাও। তো ম্যাডাম তো মনে মনে ভাবছেন যে আমার কাছে 4 গুণ টাকা আসবে আর 6-7 মাস পর থেকে, তো আমি এখন টাকা নিতেই পারি। তো উনি ওনার চাকরির ভিত্তিতে বেশ মোটা অ্যামাউন্টের একটা টাকা, মানে আমি অ্যামাউন্ট এখানে রিভিল করছি না, বেশ ভালো পরিমাণ টাকা কিন্তু উনি অ্যাজ পার্সোনাল লোন নিলেন। কারণ ওনার ভেরিয়াস আর কি ডিমান্ড ছিল যে উনি কিছুটা মেয়ের জন্য খরচা করবেন, কিছুটা ওনাদের ভ্যাকেশনের জন্য খরচা করবেন, এরকম জিনিসপত্র ভেবে উনি পার্সোনাল লোন নিলেন। এবং আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে পার্সোনাল লোনের কিন্তু যথেষ্ট পরিমাণ সুদের হারটা যথেষ্ট বেশি। তো সব কিছু জেনে শুনে কিন্তু উনি সেটাই করলেন, উনি লোনটা নিয়ে নিলেন। এবার আমি আপনাদেরকে বলবো যে ওই লোনটা নেয়ার পর থেকে ওনার জীবনে কী কী ঘটলো। ঠিক আছে, এবারে এই লোনটা নেওয়ার পরে ম্যাডামের খুব একটা মানসিক শান্তি এলো, এবং উনি প্রথমে বললেন যে আমরা তো অনেক দিন থেকেই কোনো ভ্যাকেশনে যাই না, তো চলো আমরা একটা বেশ ভালো করে একটা ঘোরাটোরা করে আসি। তো ওনার হাজব্যান্ড বললো যে দেখো আমরা কাছাকাছিও কোথাও যেতে পারি, তো দূরে কোথাও যেতে হবে এরকম তো কোনো ব্যাপার না। তো তাও মানে ম্যাডামের আর কি খুব ইচ্ছে ছিল যে উনি ওনার ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুর ট্যুরে যাবেন। তো উনি বললেন যে দেখো টাকা পয়সার কথা চিন্তা করো না, টাকা তো আজ আছে কাল নেই, আর আমি তো লোন করেছি, তো চলো আমরা সবাই মিলে সিঙ্গাপুর ট্যুরে যাই। তো ওনার হাজব্যান্ড একটু আপত্তি ছিল
বাট তা সত্ত্বেও ওনারা তিনজনে মিলে ট্যুরে বেরিয়ে গেলেন। খুব ভালো করে সুন্দর করে ওনারা কমফর্টেবলি ঘুরে টুরে চলে এলেন। এবার এদিকে তো ওনার লোন চলছে, ওনার হাজব্যান্ডও একটু করে টাকা পয়সা জমাচ্ছে। এমন অবস্থায় এবার ম্যাডামের মানে মায়ের যে বাড়ি আর কি, ওনার মা, ওনাদের একটা ছোট বাড়ি ছিল, তো সেখানে ওনার মা একাই থাকতেন। ম্যাডামের হাজব্যান্ড গিয়ে মাঝে মধ্যেই থাকতেন। তো ওনার মায়ের কিছু কিছু সমস্যা, বয়সজনিত কিছু সমস্যা ছিল, তার জন্য ট্রিটমেন্ট হচ্ছে, তার জন্য তো একটা খরচা হচ্ছিলই। এবার যেটা সমস্যা হলো ওনার হাজব্যান্ডের বাড়ির দিক থেকে, ঠিক আছে? ওনার হাজবেন্ডের বাড়ি তো শরিকের বাড়ি ছিল, তো বেশ অনেক ভাগিদার ছিল। তো ওনারা ঘুরে ঠুরে আসার আগে থেকেই কিছু একটা মানে শরিকদের মধ্যে আর কি কিছু একটা মানে বাড়ির বিষয় নিয়ে একটা চাপা অশান্তি চলছিল। কিন্তু ওনারা যখন ঘুরে ফিরে এলেন, তো ফিরে এসে দেখছে যে বাড়িতে অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ বলতে শরিকদের এই বাড়ির আর কি মালিকানা নিয়ে একটা বিশাল ঝামেলা হচ্ছে। এবার সেই ঝামেলা কোনো রকমভাবেই মেটার কথা হচ্ছে না, মানে ঝামেলা বাড়ছে তো বাড়ছেই। তো তারপরে সব শরিকরা মিলে ঠিক করলো যে তাদের ওই যে জমিটা রয়েছে সেটা প্রমোটারি করতে দেবে, সেখানে ফ্ল্যাট হবে, তারপরে তারা ফ্ল্যাট পাবে। এবার বিষয় হচ্ছে যে এই নিয়ে একটা দীর্ঘ ঝামেলা চললো। চলার পরে যখন ওরা কোনো একজন প্রমোটারকে বাড়ি মানে জমিটা দেখালো, তো যেহেতু প্রচুর শরিক ছিল, তো মানে ভাগও তত বেশি হবে। এবার সেই প্রমোটার তখন বললেন যে আমি জমিটা নিতে পারি, কিন্তু বড় ফ্ল্যাট কাউকে দেওয়া সম্ভব নয়। মানে এত বেশি ভাগিদার, তো তাদের প্রত্যেককে ভালো ভালো করে বড় বড় 3 BHK ফ্ল্যাট দেওয়া সম্ভব নয়। তো অনেক নেগোসিয়েশনের পরে উনি মানে ছোট 2 BHK, মানে স্ট্যান্ডার্ডও নয়, বলা যেতে পারে ছোট 2 BHK উনি দেবেন, সেরকম একটা কথা হলো। এবার ব্যাপার হচ্ছে যে প্রমোটারকে যদি জমিটা দেয়া হয়, তার সেখানে ফ্ল্যাট করা শুরু করবে, সেখানে তার আগে প্রচুর কাজ থাকে, ফ্ল্যাট হতে সময় লাগে, তারপরে কমপ্লিট হবে, প্রচুর বিষয়। এখানে মোদ্দা কথা প্রথম যেটা সমস্যা হলো যে ম্যাডাম এবং ম্যাডামের হাজব্যান্ড, তার ফ্যামিলি বুঝতে পারলো যে ওদেরকে বেশ কিছুদিন ভাড়া থাকতে হবে, ভাড়া থাকা হবে, সেটা ঠিক হলো। কিন্তু সমস্যা হচ্ছে যে ভাড়া থাকার পরেও তারা যখন আলটিমেটলি ফ্ল্যাটটা পাবে, সেই ফ্ল্যাটটাও যে খুব বড় বা ভালো ফ্ল্যাট হবে সেরকম কিন্তু নয়, মানে স্পেস প্রবলেম একটা থেকেই যাবে। এবার সেই সময় ম্যাডাম একটা লোন নিয়েছে, ওনার হাজবেন্ডেরও বেশ কিছু এক্সপেন্সেস রয়েছে, বিজনেস রয়েছে, বিজনেস যে খুব বিশাল ভালো চলছে সেটাও নয়। তো একটা অদ্ভুত রকমের একটা সমস্যা সৃষ্টি হলো। এবং ম্যাডাম যে একটা ভালো লাইফ লিড করতে, একটা ল্যাভিশ লাইফ লিড করতে যে উনি অভ্যস্ত হয়ে গেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু ওনার একটা বিশাল ধাক্কা এলো, ঠিক আছে? এবার তখন ওনারা প্রথম কিছুদিন ভাড়া থাকলেন, কিন্তু ভাড়া থাকতে গিয়ে বুঝতে পারলেন যে একটা ভালো পজিশনে ভাড়া থাকতে গেলে ভালো পরিমাণ টাকা খরচা হয়। তো তখন ম্যাডাম এবং ওনার পুরো ফ্যামিলি, যেহেতু ম্যাডামের বাপের বাড়িতে ওনার মা একাই থাকতেন, তো মোটামুটি খুব বিশাল জায়গা ছিল, খুব বেশি ঘর ছিল তা নয়, কিন্তু তবুও কষ্ট করে ওনারা ম্যাডামের বাপের বাড়িতে শিফট করে গেলেন। এবার এই সময় যখন ওনারা শিফট করলেন, সেই সময় কিন্তু মানে ম্যাডাম ওই যার কাছে গিয়ে বিভিন্ন রকমের স্টোন নেওয়া, যে কনসাল্ট করতেন, যিনি আর কি ওনাকে বলেছিলেন যে আপনার কয়েক মাসের মধ্যে আপনার কাছে প্রচুর টাকা আসবে, তো ম্যাডাম দেখছেন যে মাসের পর মাস কেটে যাচ্ছে, ম্যাডামের কাছে কিন্তু কোনো টাকা আসছে না, উল্টে ওনার এক্সপেন্স বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই রকমভাবে যখন আস্তে আস্তে চলছে, তো তখন না ম্যাডাম খুব পাজলড হয়ে গেলেন, কারণ উনি অলরেডি এই সমস্ত স্টোন নেওয়ার জন্য এই কাজ করতে হবে, ওই জিনিস করতে হবে, এগুলো করার জন্য উনি প্রচুর টাকা অলরেডি খরচা করে ফেলেছিলেন। কিন্তু এবার আস্তে আস্তে ম্যাডামের মনে হলো যে এত কিছু খরচা করার পরেও ম্যাডাম যে রেজাল্টটা চাইছিলেন সেটা ওনার কাছে আসছে না। আর যেহেতু উনি একটা ভালো পরিমাণ টাকা লোন করেছিলেন, তো সেই লোনেরও ওনাকে ইএমআই ভরতে হচ্ছে, ওনার মেয়ে রয়েছে, সংসার রয়েছে, সব কিছু মিলিয়েই ম্যাডাম বুঝতে পারলেন যে উনি এতদিন ধরে যে অভীষ্টের দিকে ছুটছিলেন সেটা কিছুই ওনার হাতে এলো না। এইখানে একটা খুব অদ্ভুত বিষয় হয়, যেটা ঠিক ভৌতিক বলবো নাকি অন্যরকম কিছু বলবো, সাইকোলজিক্যাল বলবো, সেটা আমি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু এই সময় ম্যাডামের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়, ঠিক আছে? এবং এই পরিবর্তনটা
ঠিক ওই সময় থেকেই হয় যেই সময় ম্যাডাম বুঝতে পারলেন যে উনি যার কাছে গিয়ে এত এত টাকা খরচা করেছিলেন, যে ওনাকে আশ্বাস দিয়েছিল যে ওনার কাছে প্রচুর টাকা আসবে, সেরকম কিছুই হলো না। তো এটা বোঝার পর থেকে ম্যাডামের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এলো। সেটা হচ্ছে যে উনি মানে নিজের মন ভালো রাখার জন্য বা নিজেকে ভালো রাখার জন্য উনি দামি দামি রেস্তোরাঁয় গিয়ে মানে উইকে একবার গিয়ে খাওয়া দাওয়া শুরু করলেন। এবার ওনার হাজবেন্ড ওনাকে স্বাভাবিকভাবেই বললো যে এখন আমাদের টাকা পয়সার একটা টানাটানি চলছে, কি দরকার আছে বাইরে খাওয়ার। তো উনি বললেন না, আমি এভাবেই খাবো এবং আমরা উইকেন্ডে এই রেস্তোরাঁতেই খাবো। এটা একটা গেল। দ্বিতীয় যে ব্যাপার হলো, ম্যাডাম মনে মনে একটা অদ্ভুত রকমের জেদ, একটা অদ্ভুত রকমের কষ্ট ওনাকে গ্রাস করতে লাগলো। এবং এটার ফলে উনি হয়তো মন থেকে চাইতেন না যে কোনো দামি জিনিস সেই সময় কিনতে, কিন্তু ওনার মনে যে রাগটা হতো, যে দুঃখটা হতো, যে কষ্টটা হতো যে আমি এটা কেন করতে পারলাম না, কেন আমার কাছে এই পরিমাণ টাকা এলো না, এই রাগে উনি ইচ্ছে করে দামি দামি বেশি করে জিনিস কেনা শুরু করলেন। সেটা নিজের জন্য হোক, নিজের মেয়ের জন্য হোক, এগুলো উনি কিনতেন। তো এগুলো দেখে একদিন ওনার হাজবেন্ড ওনাকে খুব বকাবকি করে। ওনাকে বলেছে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখন এই মুহূর্তে এত দামি জিনিসটা কেন কিনলে, এটা তো না কিনলেও চলতো, বা এর থেকে সস্তার জিনিস কিনলেও কাজটা মিটে যেত। তো উনি না মানে ম্যাডাম বুঝতে পারতেন যে উনি যে কাজটা করছেন সেই কাজটা কারোর পক্ষেই মেনে নেওয়া সেভাবে সম্ভব নয়, বা সেটা উনি যে করছেন এটা করার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, এটা উনিও বুঝতেন। কিন্তু উনি না মানে বাস্তবটাকে কোনোভাবে মেনে নিতে পারতেন না। ওনার খালি মনে হতো যে না ঠিক আছে, আমার কাছে এই পরিমাণ টাকা তো আছে, যতই আমি লোন করে টাকাটা আনি আমার ব্যাংকে তো এই পরিমাণ টাকাটা আছে, তো আমি খরচা করি। এবার আস্তে আস্তে ওনার হাজবেন্ড ওনার উপরে একটু বীতশ্রদ্ধ হতে থাকলেন, ওনার ব্যবহারে, ওনার আচরণে, ওনার এই ধরনের কার্যকলাপে। এবং এদিকে ম্যাডামের যেটা হলো, উনি প্রত্যেক দিন মানে প্রায় প্রত্যেক দিন উনি অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, যে স্বপ্নগুলোর সাথে হয়তো ওনার বাস্তবে কোনো যোগাযোগই নেই, উনি সেই রকম স্বপ্ন দেখতেন। এবার এক দুদিন যখন এটা হয় তখন উনি ভেবেছেন যে ঠিক আছে, এক দুবার মানুষ এরকম স্বপ্ন দেখতেই পারে। তো ওনার ক্ষেত্রে যেটা হলো সেটা এক দুবার থেকে মানে সপ্তাহে একদিন দুদিন 3 দিন থেকে শুরু করে আস্তে আস্তে যত সময় এগোতে লাগলো উনি প্রায় প্রত্যেক দিন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। এবং সেই স্বপ্নটা উনি কেন দেখতেন, কী জন্য দেখতেন, সেটা উনি নিজেই জানেন না, কিন্তু উনি দেখতেন। এবার আস্তে আস্তে না ওনার খুব ডাউটস আসতে থাকলো যে কেন ওনার সাথে রোজ রোজ এরকম হচ্ছে। এবং তখন মানে প্রত্যেক পদে ওনার সাথে ওনার হাজবেন্ডের ঝগড়া হয়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে। এবং উনি বুঝতে পারতেন যে ওনার হাজবেন্ড ঠিকই বলছে, কিন্তু ওই যে সিচুয়েশানটা, ওই যে উনি মানে ওনার কাছে যে টাকা পয়সা অত নেই, উনি যে একটা বড়লোকি লাইফস্টাইল লিড করার চেষ্টা করে এসছেন এতদিন থেকে, সেটা যে অ্যাকচুয়ালি সেটা থেকে যে উনি বিলং করেন না, এটা উনি না মানতে পারতেন না। কোথাও একটা ওনার মনে হতো যে আমি তো এটাই করি, এটাই আমার করা উচিত, কিন্তু কী উচিত আর কী উচিত না এর মাঝখানে যে ফারাকটা রয়েছে, এই ফারাকটা উনি করতে পারতেন না। এবং ডেইলি বেসিসে ওনার মানে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু হলো। এবং এই স্বপ্নটা যাতে উনি না দেখেন সেই জন্য উনি সারা রাত জেগে জেগে কাটিয়ে দিতেন। মানে উনি জাস্ট ঘুমের ভান করতেন, যখন দেখতেন যে ওনার মেয়ে ওনার হাজবেন্ড ঘুমিয়ে গেছে উনি সারা রাত জেগে বসে থাকতেন, শুধুমাত্র যাতে উনি ওরকম ভয়ঙ্কর স্বপ্ন না দেখেন। এরকম করে আরও মাস তিনেক কেটে যায়। এবং এই মাস তিনেক ঠিকঠাক মতো ঘুম না হওয়া, মানে আর্থিক চিন্তা, এগুলোর মধ্য থেকে মানে ওনার মধ্যে ঠিক সেই সময় কী হয়েছিল উনি জানেন না। উনি যেটা লিখেছেন যে হঠাৎ করে মানে উনি অনেক আমাদের চ্যানেলের অনেক ঘটনা উনি শুনেছেন, তো উনি যেটা মেনশন করেছেন যে অনেক সময় মানে বড়দের থেকেও শোনা যায় বা আমাদের চ্যানেলেও এরকম ঘটনা আছে যে কোনো মানুষের হঠাৎ করে কোনো একটা স্পিরিট বা কোনো একটা আত্মার প্রভাবে একটা মানুষের মধ্যে ঢুকে পড়ে, সে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে থাকে সেই মানুষটাকে। হাওয়া বাতাস লেগে যাইলে অনেক সময় অনেক মানুষ অনেক অস্বাভাবিক আচরণ করে। তো উনি নিজেও জানেন না যে ওই সময় ওনার ঠিক কী হয়েছিল। উনি মারাত্মক রকমভাবে মানে উনি বলছেন যে আমি মনে হয়েছিল যে আমি ডিপ্রেশনে হয়তো চলে যাচ্ছি, কিন্তু তার জন্য কিন্তু উনি বাড়ির সবাইকে না জানিয়ে উনি ডাক্তারও দেখান, কিন্তু সেটা কিন্তু ওনার মনে হয়নি যে উনি ডিপ্রেশনে আছেন। কিন্তু যেটা ওনার মনে হতো, মাঝে মধ্যে ওনার কোনো কিছু ভালো লাগতো না, মনে হতো যে সব কিছু খুব বাজে হচ্ছে,
এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর যে স্বপ্নগুলো উনি রাতের বেলা দেখতেন, উনি দিনের বেলাতেও কিন্তু সেই রকম ভয়ঙ্কর জিনিসপত্র এক্সপিরিয়েন্স করা শুরু করলেন। যেই এক্সপিরিয়েন্সটা ওনার এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল যে কাজ করতে করতে উনি হঠাৎ করে কাজ থামিয়ে সিট থেকে উঠে পড়তেন। এবার এই জিনিসগুলো এত রিপিটেডলি হতে থাকে যে সেটা কিন্তু ওনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও প্রবলেম করা শুরু করে। এবার এমনই একটা বিষয় যে উনি এটা কাউকে বলতে পারতেন না, এবং এই জায়গাটা থেকে বেরোনোর জন্য উনি হঠাৎ করে হয়তো একা একাই কোনো শপিং মলে চলে গেলেন, দু একটা জিনিস কিনে নিজেকে ভালো রাখার চেষ্টা করতেন। কিন্তু উল্টে উনি দেখতেন যে উনি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে মনে হতো ওনার সামনে কেউ একটা ফট করে চলে এলো, বা পিছনে কেউ একজন খুব ভয়ঙ্কর মুখের কেউ দাঁড়িয়ে আছে, এরকম কিন্তু উনি প্রায়শই দিনের বেলা উনি এক্সপেরিয়েন্স করতেন। এবার সেই সময় থেকে উনি আমাদের চ্যানেলের ঘটনা শোনা শুরু করলেন, এবং বিভিন্ন চ্যানেলে উনি অনেক ঘটনা শুনেছেন। কিন্তু যেটা ওনার আমাদের চ্যানেলের ক্ষেত্রে ভালো লেগেছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আমরা চেষ্টা করি ঘটনায় বলে দেওয়ার। তো উনি না যখন দেখছেন যে ওনার কোনোভাবে কিছু হচ্ছে না, উনি ডাক্তারের কাছেও গেছেন, সেখানে গিয়েও যখন কিছু হলো না, উনি তখন ভাবলেন যে আমাদের চ্যানেলে এরকম অনেক ঘটনা আছে যেখানে ভগবানের সান্নিধ্যে গিয়ে ঠাকুরের নাম করে, মা দুর্গার নাম করে, শ্রীকৃষ্ণজির নাম করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন ঠাকুরের সাহচর্যে, তাদের আশীর্বাদে ভগবানের, তারা তাদের প্রবলেম থেকে অনেকটাই বেরোতে পেরেছে। এরকম উনি আমাদের চ্যানেলে শোনেন। আর সেই সময় ওনার মা যেহেতু একটু অসুস্থ ছিলেন, উনি না ওনার মাকেও সব কিছু শেয়ার করতে পারতেন না। এরকম করে করে উনি মানে কাজের জায়গায় ওনার সাথে ওনার কালিগদের সম্পর্ক খারাপ হয়ে গেল, ওনার হাজবেন্ডের সাথে ওনার সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গেছিলো। ওনার হাজবেন্ড ওনাকে প্রত্যেক পদে পদে বলতো এটা করো না, ওটা করো না। উনি বুঝতে পারতেন যে ওনার হাজবেন্ড ঠিক, কিন্তু উনি সেটা মানতে পারতেন না। এবং ঘরের মধ্যে আস্তে আস্তে উনি যেটা শুরু হলো, ঘরের মধ্যে উনি হয়তো টেবিলে বসে কিছু একটা কাজ করছেন, ওনার মনে হতো যে টেবিলটা হয়তো ফাঁকা, উনি ছাড়া চেয়ারে আর কেউ নেই, সামনে টেবিল। ওনার ফট করে মনে হতো যে ঠিক ওনার অপোজিটে টেবিলে একটা অত্যন্ত বিকৃত মুখের কেউ একজন বসে আছে। এবং এই রকম জিনিসগুলো উনি যখনই দেখতেন, উনি না মানে ঠিক বুঝতে পারতেন না যে ওনার সেই মুহূর্তে কী করা উচিত। হয়তো উনি কোনো একটা সবজি কাটতে বসেছেন, বা হয়তো উনি টাকা পয়সা নিয়ে কিছু একটা কাজ করছেন। যে মুহূর্তে উনি এরকম দেখতেন না, সেই মুহূর্তে উনি এমন কিছু করে ফেলতেন যেটাতে ওনারই ক্ষতি হয়। মানে যেটা উনি বলেছেন যে উনি একবার সবজি কাটছিলেন, তো সবজিটা কাটতে কাটতে উনি ঠিকঠাকভাবেই কাটছিলেন, হঠাৎ করেই মনে হলো যেন টেবিলের সামনে এক ঝলক উনি এরকম কিছু একটা দেখলেন, এবং সঙ্গে সঙ্গে উনি মানে সবজিগুলোকে এমন করে বাজে রকমভাবে কাটা শুরু করলেন বা ম্যাশ করা শুরু করলেন, যেটার ফলে ওই সবজিটার পরবর্তী সময় কোনো কাজে লাগবে না, মানে সবজিটা ফেলে দিতে হবে সেইটুকু। ইভেন এরকমও হয়েছে, উনি বলছেন যে উনি কিছু টাকা তুলে এনেছিলেন কিছু একটা জায়গায় টাকা দেবেন বলে, তো উনি নিজের রুমে আর কি একা ছিলেন, তো খাটে বসে উনি টাকা গুনছেন। তো ঠিক সেই সময় ওনার মনে হলো, এক ঝলকের জন্য, এটা কিন্তু খুব বেশিক্ষণ পারসিস্ট করতো না, মনে হলো কেউ একজন ওনার বেডরুমে রয়েছে, এবং সেটা ভয়ঙ্কর দেখতে। উনি কি করতেন, মানে ওরকম করে দেখে না, ওনার হাতে হয়তো 4টে বা 3টে 500 টাকার নোট রয়েছে, উনি ভয় পেয়ে না কীভাবে উনি জানেন না, উনি মুহূর্তের মধ্যে ওই নোটগুলোকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলতেন। এবং যে মুহূর্তে ওনার সম্বিত আসতো, উনি হতভম্ব হয়ে যেতেন যে উনি এটা কী করলেন। মানে একটা নোট একটু ছেঁড়া হলে তবু ব্যাংকে দিলে হয়তো চেঞ্জ করে দেবে, কিন্তু এরকম কুচি কুচি করা টাকা উনি কোথায় দেবেন? তো ওনার সেটা লস হলো। তারপরে এরকম হয়েছে যে উনি কিচেনে গেছেন রান্না করবেন বলে, তো উনি গ্যাসটা অন করেছেন, অন করার পরে উনি একটা ওরকম মনে হলো কিছু দেখলেন, এবং হঠাৎ করেই গ্যাসটা জ্বলছে, উনি কোনো রকম কোনো বাসনপত্র, মানে রান্না করার জন্যই তো মানুষ গ্যাসটা অন করে, উনি চলে গেলেন, এবং বেশ কিছুক্ষণ ওই গ্যাসটা শুধু শুধু জ্বললো, এবং যখন ওনার সম্বিত এলো সঙ্গে সঙ্গে উনি তখন এসে গ্যাসটা বন্ধ করলেন। এইরকম মারাত্মক মারাত্মক জিনিস কিন্তু ওনার সাথে ঘটতে থাকলো। এবার উনি মনে মনে একটা মানে ওনার মন মাঝে মধ্যে বলছো যে ঠিক আছে আমি একটা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কিন্তু ওনার মনে কোথাও একটা ছিল যে উনি যদি এরপরে যার কাছেই যান ওনার সমস্যার কোনো সমাধান হবে না। এবং সেই মুহূর্তে ওনার এতটাই ফিনান্সিয়াল একটা ক্রাঞ্চ ছিল, উনি এটুকুও বুঝতে পেরেছিলেন
যে ওনার কাছে এখন টাকা পয়সা নেই, উনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যানও, সে অ্যাস্ট্রোলজার যদি কিছু করতেও বলে সেটা করার মতো টাকা ওনার কাছে নেই। এবং ওনার হাজব্যান্ড ওনাকে পরিষ্কার বলে দিয়েছিল যে তুমি এখন এই পরিমাণ টাকা প্রত্যেক মাসে জমাও, কাউকে দেওয়ার দরকার নেই, তুমি নিজের কাছে জমাও। তো সেইটাও একটা ওনার মাথায় চাপ ছিল। তো সেই সময় আস্তে আস্তে মানে উনি যখন যাতায়াত করতেন অফিসে বা বাড়িতে অন্যান্য সময়, উনি আমাদের চ্যানেলে ঘটনাগুলো শোনা শুরু করলেন। এবার সত্যি কথা যেটা ম্যাডাম লিখেছেন, যে উনি ছোটোবেলা থেকে ঠাকুর দেবতা মানতেন, এরকম নয় যে উনি মানতেন না, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই রকম অর্থে পুজো করা বা সেই রকম একটা ভক্তি শ্রদ্ধার যে একটা লেভেল থাকে, একটা জায়গা থাকে, যেটা মানসিক ব্যাপার থাকে, সেটা ওনার কোনো দিন ছিল না। কিন্তু উনি মানতেন, রোজ 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 পুজো দেওয়া, ঠাকুরকে জল মিশিয়ে দেওয়া, কিছুই উনি করতেন না। এবার ওনার মনে হলো যে না, আমি আর পারছি না, মানে ওরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখা, রাত্রের বেলা অর্ধেক দিন উনি ঘুমোচ্ছেন না, শরীরের উপরে খুব প্রভাব পড়ছে। উনি তখন আমাদের চ্যানেলের ঘটনা শুনে উনি ভাবলেন মানে যে মা দুর্গাকে উনি স্মরণ করবেন। এবার ওনার কাছে কিছু ছিল না, মানে মা দুর্গার কোনো প্রণাম মন্ত্র বা যে মন্ত্রতন্ত্র হয় সেগুলো উনি কিছুই জানতেন না। তো ওনার একদিন হঠাৎ করে মনে হলো যে উনি মা দুর্গার যে যে মন্ত্রের যে বই হয় সেই বইটা দর্শকর্মার দোকান থেকে কিনবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যেদিন উনি ওই বইটা কেনেন, মানে ছুটির দিন ছিল, উনি বাড়িতে ছিলেন, তো উনি শেয়ার করেছেন যে বাড়ি থেকে সামনেই একটা দোকান রয়েছে দর্শকর্মার, বলছে যে আমি মানে উনি বলেছেন যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমি এত বাধা পেয়েছি, মানে আমি বাড়ি থেকে হেঁটে দোকান অবধি যেতে পারছি না। বাড়ি একবার মনে হচ্ছে বেরোবো না, একবার মনে হচ্ছে আমি একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম ঘরের মধ্যেই, একবার আমার জুতো ছিঁড়ে গেল, মানে ওইটুকু যেতে ওনাকে 6 থেকে 7টা বাধা পেরোতে হয়েছে। কিন্তু আনন্দের বিষয় যেটা, যেদিন উনি ওই মা দুর্গার বইটি কিনে আনলেন, মা চণ্ডীর বই কিনে আনলেন, সেদিন থেকে উনি একটু একটু করে ওখানে মা দুর্গার প্রণাম মন্ত্র, মা দুর্গার অষ্টোত্তর শতনাম সব লেখা ছিল, তো উনি একটু একটু করে পড়া শুরু করলেন। এবং যেদিন উনি একদম সময় পেতেন না, সেদিন শুধু মা দুর্গার ওই প্রণাম মন্ত্রটা উনি পাঠ করতেন। এবং ওই বইয়ের উপরই একটা মা দুর্গার সুন্দর ছবি ছিল। তো ওইখানেই উনি প্রত্যেক দিন, মানে উনি এরকমও হয়েছে, উনি বলছেন যে আমি এরকমও হয়েছে যে আমার মন চাইছে যে আমি মা দুর্গারটা পাঠ করি, কিন্তু কোনোভাবে যেন আমার আর একটা মন বলছে না, পাঠ করার দরকার নেই। তো সেই জায়গাটাকে আস্তে 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 উনি কিন্তু প্রথম দিন থেকে যে রোজ পাঠ করতে পারতেন তা নয়, একদিন দুদিন করে গ্যাপ পড়ে যেত। এবার একদিন উনি ভাবলেন যে না, আমি রোজ পাঠ করব। এবং যখন উনি পাঠ করতেন, মা দুর্গার প্রণাম মন্ত্রটা বলতেন বা মা দুর্গার ছবিতে প্রণাম করতেন ভক্তি ভরে, তারপরে কিন্তু উনি খুব পজিটিভিটি পেতেন। তারপরে আবার দুদিন পাঠ করতেন না, আবার সেই একই। তো এরকম করে করে যখন উনি এই পাঠ করা শুরু করলেন, রেগুলার বেসিসে মা দুর্গার নাম নিতেন ঘুম থেকে উঠে শোয়ার সময়, অদ্ভুতভাবে মাস দেড়েকের মধ্যে প্রথমে তো কমতে থাকলো ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখা, ভয়ঙ্কর মুখ দেখা ঘরের মধ্যে, ঘরের বাইরে, রাস্তাঘাটে। এবং এর জন্য কিন্তু উনি অনেক বড় বড় বিপদ হতে হতেও বেঁচে গেছে, এটাও এরকম মানে এরকমও ঘটনা ঘটেছে। খুব অদ্ভুতভাবে ওনার কিন্তু সমস্ত সমস্যা 1.5 মাসের মধ্যে সমাধান হয়ে গেল। না উনি ওরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন, না উনি ওরকম ঘরের মধ্যে মানে বিকট মুখ দেখতেন, না ওনার মানসিক যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতাটাও কিন্তু আস্তে আস্তে উনি শান্ত হয়ে গেলেন। এবং এটা নিয়ে যখন উনি আমাদের কাছে মেল করছিলেন, তখন আমিও ওনাকে বলেছিলাম মেলে যে আপনি মা দুর্গা বা শ্রীকৃষ্ণজির মন্ত্র পাঠ করতে পারেন, তাকে পুজো করতে পারেন। তো তারপরেই কিন্তু উনি এটা করা শুরু করেছিলেন। এবং এটার পরে ওনার জীবনে অদ্ভুত রকমভাবে চেঞ্জ হয়ে যায়। এবং উনি নিজে আজকে মানে যখন পিছনের কথা ভাবেন যে উনি কয়েক মাস আগেও এই কাজ করেছে, ওনার নিজের খুব খারাপ লাগে যে আমি একটা মানুষ এরকম কাজ কী করে করলাম, এভাবে আমি কী করে পয়সা নষ্ট করতাম। খুব অদ্ভুতভাবে মানে ওই মা দুর্গার মানে শরণাপন্ন হওয়ার পরে ওনার জীবন তো চেঞ্জ হয়েছে, জীবনযাত্রা চেঞ্জ হয়েছে, চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, এবং ইভেন সব কিছু আস্তে আস্তে এখন ওনার ভালোর দিকে যাচ্ছে। এটাই সব থেকে বড় পাওয়া। সত্যিই মা দুর্গা করুণাময়ী। তো আজকের ঘটনা এটাই ছিল। তো আমি আশা করব ম্যাডাম সারা জীবন খুব ভালো থাকুন, মা দুর্গার নামগান করুন। আর আপনাদের যদি আজকের এই ঘটনাটা ভালো লাগে, প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আপনারা ঘটনা শোনেন কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ তাদের জন্য বলবো একটু সাবস্ক্রাইব করুন। আর আপনারা একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।